সেপ্টেম্বর অক্টোবরে স্থানীয় নির্বাচনের তফসিল, মাঠে ফিরতে মরিয়া আওয়ামী লীগ। কাদা পানি আর ভাঙা সাইকেলেও অপ্রতিরোধ্য দেশপ্রেমিক বিজিবি। চীন মিয়ানমার ঢাকা করিডোর, বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। শত বছরের পুরনো মাটির সেই মসজিদটি এখন ধ্বংসস্তূপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল ভেতরে ভেতরে জোর প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবরে তফসিল ঘোষণা হতে পারে। ক্ষমতাসীন বিএনপি জাতীয় নির্বাচনের বিজয়কে মাঠ পর্যায়ে সুসংহত করতে চায়, তবে নির্বাচন নির্দলীয় হওয়ায় এবং রোডম্যাপ চূড়ান্ত না হওয়ায় এখনই কাউকে সমর্থন দিচ্ছে না দলটি। তফসিল ঘোষণার পরেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। যদিও প্রায় প্রতিটি এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থী তোড়জোড় শুরু করায় কর্মীদের মধ্যে তৈরি হয়েছে কিছুটা অনৈক্য। জামায়াতে ইসলামী অবশ্য এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে। 1 বছর আগে থেকে প্রার্থী অঘোষিতভাবে চূড়ান্ত করে মাঠে নামিয়েছে দলটি। 8টি সিটিতে প্রস্তুত তাদের মেয়র প্রার্থীর নাম। তরুণদের দল এনসিপিও এককভাবেই লড়বে। সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যন্ত মজবুত করতে তাদের এই কৌশল। ইতিমধ্যে 5 সিটিতে মেয়র এবং শতাধিক উপজেলা পৌরসভার প্রার্থী ঘোষণা করেছে দলটি। যদিও ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ ও সাদিক কায়েমকে ঘিরে জামায়াতের সঙ্গে তৈরি হয়েছে নীরব দ্বন্দ্ব। আর নির্দলীয় নির্বাচনের সুযোগকে কাজে লাগিয়ে কৌশলে ভোটের মাঠে ফিরতে মরিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতারাও। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধ পুশিন ঠেকাতে দুঃসাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের অকুতোভয় দেশপ্রেমিক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সৈনিকরা। সীমান্তে ভারতের শক্ত কাঁটাতারের বেড়া, অত্যাধিক পাওয়ারের ফ্লাড লাইট এবং বিএসএফের টহলের জন্য পাকা রাস্তা সহ রয়েছে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি। কিন্তু এর বিপরীতে বিজিবির কাছে অস্ত্র এবং অসীম সাহস ছাড়া তেমন কিছুই নেই। ভারতের সঙ্গে থাকা শত শত মাইলের সীমান্ত এলাকা পাহারা দিচ্ছেন ভাঙা সাইকেলে করে, তাও আবার কাদামাটির রাস্তায়, এবং সীমান্তের যেসব এলাকায় মাটির রাস্তা নেই সেখানে বুক সমান পানির মধ্যে নেমে পড়ছেন তারা। ভারতের সুপরিকল্পিত অবকাঠামোর বিপরীতে বাংলাদেশের দুর্গম ভৌগোলিক অবস্থান, সীমান্ত সড়কের অভাব ও কাদা পানির কারণে বিজিবি সদস্যদের টহলে চরম বেগ পেতে হয়, যা সীমান্ত সুরক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বিজিবিতে রয়েছে পর্যাপ্ত জনবলের ঘাটতি, ফলে পরিস্থিতি সামলাতে তাদের সাধারণ মানুষের উপর নির্ভর করতে হয়। গত 20 থেকে 24 জুন কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, নওগাঁ, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় এমন চিত্র পাওয়া গেছে। এ ব্যাপারে বিজিবি রংপুর উত্তর পশ্চিম রিজিয়নের গণমাধ্যম শাখা থেকেও তাদের সীমাবদ্ধতার কথা স্বীকার করা হয়। দৈনিক আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমারের মান্দালয়, ইয়াঙ্গন এবং রাখাইন রাজ্যের কিয়াউকপিক গভীর সমুদ্র বন্দর। সেখান থেকে সড়ক ও রেল নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম। বেইজিংয়ের প্রস্তাবিত এই অর্থনৈতিক করিডোর বদলে দিতে পারে আঞ্চলিক বাণিজ্যের পুরো মানচিত্র, আর এতে বিশেষভাবে লাভবান হবে বাংলাদেশি। অর্থনীতিবিদরা বলছেন এই করিডোরে যুক্ত হলে বাংলাদেশ সরাসরি যুক্ত হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের সাথে। একই সঙ্গে উন্মোচিত হবে দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের বিশাল বাজারের দুয়ার। 1 যুগ আগে 2013 সালে চীন, ভারত, বাংলাদেশ, মিয়ানমার বা BCIM করিডোরের যে স্বপ্ন বেইজিং দেখেছিল, ভারতের আপত্তিতে তা থমকে যায়। এবার দিল্লিকে বাদ দিয়ে নতুন ছক কষছে চীন, যেখানে অন্যতম অংশীদার বাংলাদেশ। এসব তথ্য জানিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তবে এই করিডোরে ঢাকা যুক্ত হওয়া মোটেও সহজ হবে না। ভূ রাজনীতির প্রথম ধাক্কাটি আসতে পারে প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে। করিডোরে বাংলাদেশের অন্তর্ভুক্তি দিল্লির উপর বড় কৌশলগত চাপ তৈরি করবে। এর উপর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের জোরালো আগ্রহ, সব মিলিয়ে ভারতের প্রতিক্রিয়া বেশ তীব্র হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়, চ্যালেঞ্জটি শুধু আঞ্চলিকই নয়, বরং বৈশ্বিক। বঙ্গোপসাগরে চীনের এই কৌশলগত অগ্রগতিতে
চোখ রাঙাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শর্তগুলোকে মাথায় রেখেই বাংলাদেশকে এই প্রকল্পে পা বাড়াতে হবে, যাতে পশ্চিমা রপ্তানি বাজারে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক ঝুঁকিটি অবশ্য রয়েছে মিয়ানমারের ভেতরেই। দেশটির জান্তা সরকারের সাথে বিদ্রোহী আরাকান আর্মির রক্তক্ষয়ী সংঘাত চলছে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের একটি বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে করিডোর কতটা নিরাপদ হবে, আর বছরের পর বছর ধরে ঝুলে থাকা 12 লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন না করে মিয়ানমারের সাথে এমন মেগা প্রজেক্টে যাওয়া কতটা যৌক্তিক উঠেছে সেই প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, বেইজিংয়ের এই প্রস্তাব বাংলাদেশের জন্য একটি হাই রিস্ক হাই রিওয়ার্ড পরিস্থিতি। চীন যদি কার্যকর উদ্যোগ নেয় এবং ঢাকা যদি দক্ষ কূটনীতির মাধ্যমে সব পক্ষকে সামাল দিতে পারে, তবেই খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। নিষিদ্ধ ঘোষণার পর প্রকাশ্য রাজনীতিতে কার্যক্রম স্থবির হয়ে পড়লেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ছদ্মবেশে সক্রিয় রয়েছেন ছাত্রলীগের কর্মীরা। প্রকাশ্যে সভা সমাবেশ না থাকলেও গোপনে সংগঠিত হওয়া, পরিচয় গোপন রেখে অন্য প্ল্যাটফর্মে যুক্ত হওয়া এবং সুযোগ বুঝে শক্তি প্রদর্শনের চেষ্টা, এমন বিভিন্ন কৌশলে টিকে থাকার চেষ্টা করছে সংগঠনটির বড় একটি অংশ। জুলাই বিপ্লবের মাধ্যমে হলভিত্তিক দখল এবং দৃশ্যমান শক্তি প্রদর্শনের রাজনীতিতে ছাত্রলীগের পতন হলেও সংগঠনটির নেতাকর্মীদের বড় একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো সক্রিয়। কখনো পদত্যাগের অজুহাতে, কখনো পরিচয় গোপন করে বিভিন্ন হলে অবস্থান করছেন ছাত্রলীগের বহু নেতাকর্মী। তারা সরাসরি সংগঠনের ব্যানার ব্যবহার না করে ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিগ্রাম গ্রুপ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্য ছাত্র সংগঠনের ছত্রছায়ায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্য ও গোপনে এই দুই অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। একাংশ ক্যাম্পাসের ভেতরে এবং অন্য অংশ ক্যাম্পাসের বাইরে সক্রিয়। ক্যাম্পাস ভিত্তিক অংশটি মূলত তথ্য আদান প্রদান এবং সমন্বয়ের দায়িত্ব পালন এবং বিভিন্ন হলে নজরদারি চালিয়ে সংগঠনের উচ্চ পর্যায়ে নিয়মিত তথ্য সরবরাহ করছে। পাশাপাশি বাইরের অংশটিকে কর্মসূচি সফল করতে সব ধরনের সহযোগিতাও করছে তারা। আর এজন্য ক্যাম্পাসের আশেপাশের আজিমপুর, চানখারপুল, ধানমন্ডি, হাজারিবাগ, মোহাম্মদপুর, ফার্মগেট ও মিরপুর এলাকায় গোপনে অবস্থান করছেন সংগঠনটির সিংহভাগ নেতাকর্মী। তারা ঝটিকা মিছিল ও পোস্টারিং সহ বিভিন্ন কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। শত বছর আগে পূর্বপুরুষদের হাত ধরে তালপাতা ও বাঁশ দিয়ে গড়ে উঠেছিল মসজিদটি। কালের পরিক্রমায় 30 বছর আগে সেটি মাটির দেওয়ালের মসজিদে রূপ নেয়, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ঐতিহ্যবাহী ওয়াক্তিয়া মসজিদটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলতি মৌসুমের এক তীব্র ঝড়ে মাটির মিনারের ওপরের বাঁশ ও টিনের ছাউনি উড়ে যায়। এরপর থেকে সামান্য বৃষ্টি হলে মসজিদের ভেতর জমে হাঁটু পানি, ফলে বন্ধ হওয়ার পথে আজান ও সালাত আদায়। স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন, নিরুপায় হয়ে প্রতিদিন 1 কিলোমিটার দূরে পাশের গ্রামে গিয়ে নামাজ পড়তে হচ্ছে তাদের। কিন্তু উপরে টিনটা নষ্ট হয়ে যায়, মসজিদটা আমার খামাই গিয়েছে। তা আমরা গরিব মানুষ হাতে জুটা পাইনি, বাবা হাতে করে পারিনি। এখন বলতে কিছু হেল্প করবে, কেউ তার কি করে না। আমার গ্রামবাসীরা যদি বাইরে যায়, আমাকে এখানে আজান দিতে হবে, যেহেতু দায়িত্বটা দিছে গ্রামের লোকজন। এখানে 1 লিটার পানি হলো আজান দিয়ে, এখানে নামাজ না হলো বাড়ির যাই নামাজ পড়ি। নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চক আন্দারু গ্রামে মসজিদটির অবস্থান। এই জনপদের প্রায় 50টি মুসলিম পরিবারের পূর্বপুরুষরা শত বছর ধরে বসবাস করছেন সরকারি খাস জমিতে। জীবনের তাগিদে দিনমজুর আর কৃষিকাজই তাদের আয়ের প্রধান উৎস। স্থানীয়দের দাবি, সরকার বা কোনো দানশীল ব্যক্তি যেন মসজিদটি সংস্কারে এগিয়ে আসে। ভেঙে যাওয়ার কারণে ভয়ে এরা আসে না, বিভিন্ন গ্রামে যায়, এখন 2-3 জন আসে, কারোর সাথে দেখা হয়, কারোর সাথে হয় না, এরকম সিস্টেমটা হয়ে গেছে। একজন ইউনো স্যার যে তো কথা বলেছে, আর আমাদের মসজিদে এরকম থাকবে না রে, মসজিদটা এরকম হয়ে যাবে। কিন্তু দেখেন ভাই, কেউ নজর দিল না আমাদের মসজিদের প্রধানে। এই যে পরিণতি। বছরখানেক আগে মসজিদের পাশের এক কমলাবাগান পরিদর্শনে এসে পত্নীতলা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মসজিদটি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয়, ইউএনও বদলি হয়ে গেলেও আজও মেলেনি সেই কাঙ্ক্ষিত সরকারি অনুদান। সরেজমিনে পরিদর্শন করে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন পত্নীতলা উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। এছাড়াও বিদেশি সহযোগিতার কোনো সুযোগ থাকলে তা প্রদানের কথা জানান তিনি।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও আমি আজকে নির্দেশনা দেব মসজিদটি ভিজিট করার, এবং যতটুকু শুনেছি মসজিদটির আশেপাশে খাস জমিতে নিম্ন আয়ের লোকজন বসবাস করে। সেক্ষেত্রে এই ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ পড়া এবং সেই সাথে যে তাদের সার্বিক বিষয়গুলোর দিকে আসলে নজর উপজেলা প্রশাসনের তরফ থেকে থাকবে, এবং সামনের অর্থ বছরে আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসনের তরফ থেকে মসজিদটির বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কিনা। চক আন্দারু গ্রামের এই খেটে খাওয়া মানুষদের সামর্থ্য নেই নিজেদের খরচে একটি পাকা মসজিদ তৈরি করার। স্থানীয় মুসল্লিদের আশা, সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে যদি এই জরাজীর্ণ ওয়াক্তিয়া মসজিদটি পুনরায় সংস্কার করা হয় তবে এটি একটি পূর্ণাঙ্গ জামে মসজিদে রূপ দেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।